আমরা অনেক কিছুই ভুল করেছি, ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। পর্দার আড়ালে যে ক্ষমতার খেলা চলছে তা উন্মোচিত হলে স্পষ্ট হয়ে যায় রাজনীতির মসনদ আহরণের জন্য কিভাবে একে অপরকে ব্যবহারের এক নিষ্ঠুর প্রতিযোগিতা চলছে। বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন এক নীরব যুদ্ধ শুরু হয়ে গেছে, যার তীব্রতা প্রকাশ্যে মিছিল সমাবেশের চেয়েও কোনো অংশে কম নয়। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন নিবদ্ধ এক অভূতপূর্ব দ্বন্দ্বের দিকে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী এবং তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যকার এক অদৃশ্য সংঘাত। দুটি বড় ইস্যু এখন এই দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে। প্রথমত, জাতীয় সংসদের অত্যন্ত প্রভাবশালী ও লোভনীয় ডেপুটি স্পিকার পদটি। দ্বিতীয়ত, দ্রুত এগিয়ে আসছে সিটি কর্পোরেশন নির্বাচন। এবং এই দুই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ভণ্ডামি আর স্বার্থতার জটিল জাল বিস্তৃত হয়েছে। তা দেখলে যে কেউ হতবাক হবেন। ডেপুটি স্পিকার পদটি নিয়ে এখন যে নাটক মঞ্চস্থ হচ্ছে তার মধ্যে লুকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সমীকরণ। বর্তমান বিএনপি সরকার সংসদীয় প্রধান বিরোধী দল জামাত ইসলামীকে এই সম্মানজনক পদটি দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। গণভোটের ফলাফল এবং বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুসারে আইনসভায় স্পিকারের পাশাপাশি দুজন ডেপুটি স্পিকারের নিয়োগের বিধান রয়েছে, যার মধ্যে একজন হবেন সরকার দলীয় নন এমন কোন সদস্য। কিন্তু এই আপাতত সরল প্রস্তাবের পেছনে যে জটিল রাজনৈতিক ফাঁদ লুকিয়ে রয়েছে তা জামাতের নীতি নির্ধারকদের দৃষ্টি এড়ায়নি। তারা গভীর বিশ্লেষণে নেমেছেন এবং উপলব্ধিও করেছেন যে জুলাই জাতীয় সনদ সম্পূর্ণ বাস্তবায়ন ছাড়াই এই লোভনীয় পদ গ্রহণ করা হবে আত্মহত্যার শামিল। কারণটা বোঝা কঠিন নয়। জুলাই সনদে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ডেপুটি স্পিকার হবেন একজন এবং তিনি আসবেন বিরোধী দল থেকে, কিন্তু বিএনপির ইস্তেহারে বলা রয়েছে দুজন ডেপুটি স্পিকার থাকবেন। জামাতের রাজনৈতিক কৌশলবিদরা যে বিষয়টি স্পষ্ট দেখতে পাচ্ছেন তা হলো, যদি তারা এখনই এই পদ গ্রহণ করেন তাহলে সরকার অত্যন্ত সহজেই গণভোটের রায় বাস্তবায়নের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, উচ্চকক্ষের 100 আসন, সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক ও অত্যাবশ্যকীয় দাবিগুলো চিরকালের জন্য হিমঘরে ঠাঁই নেবে। জামাত ইসলামী পুরোপুরি সচেতন যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির আবর্তিত হবে এবং এই জুলাই সনদকে কেন্দ্র করেই হবে। আর বিএনপি ইতিমধ্যে এই সনদের বহু গুরুত্বপূর্ণ অংশে দ্বিমত পোষণ করেছেন বা নোট অফ ডিসেন্ট জানিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে রেখেছেন। এমন পরিস্থিতিতে জামাত এই সুপরিকল্পিত ফাঁদে পা দিতে মোটেও আগ্রহী নয়। কিন্তু গল্পের প্রকৃত মোড় ঘোরে অন্য একটি মাত্রায়। জামাত যখন জুলাই সনদের মতো একটি বিশাল প্যাকেজকে কেন্দ্র করে দর কষাকষি চালাচ্ছে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক লাভের কথা ভাবছেন, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রদর্শন করছেন সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক চরিত্র। তারা এই ডেপুটি স্পিকারের পদটি কুড়িয়ে নেওয়ার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছেন। জুলাই সনদ বাস্তবায়নের আগে হোক কিংবা পরে হোক, এমনকি নাই হোক, এ নিয়ে এনসিপির কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। বিশ্লেষকরা তাই বলছেন। তাদের একমাত্র লক্ষ্য হলো ক্ষমতার এই চাকচিক্য আসনটি দখল করা। তারা তাদের সদস্য সচিব আক্তার হোসেনকে এই পদে বসানোর জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন। এই একটি ঘটনা প্রমাণ করে দেয় যে রাষ্ট্র মেরামতের চেয়ে পদ ও ক্ষমতার প্রতি আকর্ষণ বেশি। তবে এই দুটি রাজনৈতিক শক্তির মধ্যকার সংঘাত শুধুমাত্র সংসদের একটি পদকে ঘিরেই সীমাবদ্ধ থাকেনি। প্রকৃত আগুন জ্বলে উঠেছে আসন্ন স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। এনসিপি এখন জামাতের সামনে একটি অত্যন্ত সাহসী এবং অনেকের মতে ঔদাত্যপূর্ণ দাবি জানিয়ে হাজির হয়েছেন। তারা চাইছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে তাদের দলের প্রার্থী আসিফ মাহমুদের জন্য জামাত যেন মাঠ ছেড়ে দেয়। শুধু ঢাকা দক্ষিণই নয়, সারা দেশে আরও 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত যেন কোনো প্রার্থী না দেয় এবং এনসিপিকে সমর্থন যোগায়, এই চাপও তৈরি করছে পরোক্ষভাবে। কিন্তু জামাত ইসলামী এই অযৌক্তিক এবং একতরফা দাবি মেনে নিতে সম্পূর্ণভাবে অনাগ্রহী। প্রশ্ন উঠছে, ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটির নিয়ন্ত্রণ কেন তারা একটি সদ্যজাত অপরিপক্ক দলের হাতে তুলে দেবেন? এই টানাপোড়েনের মধ্যে গতকাল এনসিপি জামাত ইসলামীকে তাদের আসল রাজনৈতিক মুখচ্ছবির একটি প্রিভিউ দেখিয়ে ফেলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অনুসারে এনসিপি কখনোই একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক মিত্র নয়। তুলনা করাও যেতে পারে যে চরমোনাই পীরের দলের সাথে, অর্থাৎ নিজেদের স্বার্থ ছাড়া জাতির কল্যাণ এদের চিন্তার মধ্যে আসে না।
জাতীয় নির্বাচনে জামায়াতের সাথে যে সমঝোতা হয়েছিল সেটিও ছিল শতভাগ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য, এবং এখন যখন সেই স্বার্থ আঘাত লেগেছে তখনই তারা জামায়াতের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে। এনসিপির দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো আগামী দিনে দেশের প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা, আর এই উচ্চাভিলাষী লক্ষ্য পূরণের জন্য তারা আপাতত জামায়াতে ইসলামকে একটি সিঁড়ি বা মই হিসেবে ব্যবহার করতে চাইছে। তাদের পরিকল্পনা হলো স্থানীয় নির্বাচনগুলোতে জামায়াতের সাথে জোট কিংবা সমঝোতা করে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে তাদের একটি মজবুত অবস্থান বা শিকড় তৈরি করা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদকে ছেড়ে দেওয়ার দাবিটি এই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ মাত্র। জামাত যদি আজ ঢাকা দক্ষিণ ছেড়ে দেয় তাহলে আগামীকাল তারা সারা দেশ ভাগ বসাতে চাইবে। আবার যদি স্থানীয় সরকারগুলোতে এনসিপির শিকড় শক্তপোক্তভাবে হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় আগামী দিনে তারা জামাতকে 2 পয়সারও দাম দেবে না। এই মুহূর্তে এনসিপি যে বলছে তারা স্থানীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা একটি নিরাপদ রাজনৈতিক অবস্থান। জাতীয় নির্বাচনে আগেও তারা এমন ঘোষণা দিয়েছিল, পরে ঠিকই সমঝোতা এসেছিল। এতক্ষণ অনেক সমীকরণ বা রাজনৈতিক হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এখন যে কঠিন সত্যটা উন্মোচিত করতে যাচ্ছি তা জানলে আপনারা বুঝতে পারবেন রাজনীতির মাঠে কে কাকে কিভাবে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্পর্কটিকে অনেকে খুব আবেগময় এবং রোমান্টিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখতে হবে, জামায়াতে ইসলামের এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক জোট গঠন হয়নি। জাতীয় নির্বাচনে যা হয়েছিল তা শুধুমাত্র একটি আসন সমঝোতা। বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদীকে প্রতিরোধের যুক্তিতে জামাত সেদিন এনসিপিকে 30টি আসন ত্যাগ করেছে, কিন্তু অতীতে বিএনপি জামাত জোটের মতো এনসিপির সাথে জামায়াতের কোনো আদর্শিক বা আনুষ্ঠানিক রাজনৈতিক জোট নেই। এই বাস্তবতা মাথায় রেখে বর্তমান স্থানীয় সরকার নির্বাচনের দর কষাকষিগুলো বিচার করতে হবে। সবচেয়ে বড় দর কষাকষি চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে। এনসিপি তাদের প্রার্থীর নির্বাচনের ঘোষণা করেছে সাবেক বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদকে। একটু যুক্তি দিয়ে চিন্তা করুন, আসিফ মাহমুদ যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন তখন তিনি দেশ জুড়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির একটি চরিত্র হিসেবে পরিচিত হয়েছেন। জামায়াত আসিফ মাহমুদকে মনোনয়ন দিতে চায়নি। জামায়াতের শর্ত ছিল এনসিপির সাথে জোট হবে, কিন্তু আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে তারা মনোনয়ন দেবে না। এই দুর্নীতির অভিযোগের কারণে আসিফ মাহমুদ তখন সরকার থেকে বিদায় নিয়েছিল। তো সেই আসিফ মাহমুদ, যিনি চূড়ান্তভাবে একজন দুর্নীতিবাজের চরিত্র হিসেবে মানুষের মনে গেঁথে গেছেন, তাকে এখন ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটির মেয়র পদ ছেড়ে দেওয়ার কথা, এটা কি যুক্তিসঙ্গত? জামাতে যে নিবেদিত কর্মী বাহিনী রয়েছে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আদর্শের জন্য রাজনীতি করছে, লড়াই করছে, তারা কি আসিফ মাহমুদের মতো একজন বিতর্কিত ব্যক্তির জন্য রাস্তায় নেমে ভিক্ষা চাইবে কিংবা প্রচারণা করবে? এই প্রশ্নটি জামাতের নীতি নির্ধারকরা গুরুত্বের সাথে দেখছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের পরবর্তীতে এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবার মূল কথায় আসি। ইতিহাস সাক্ষী দিচ্ছে ঢাকা শহরে জামাতে ইসলামের অবস্থান এখন যে কোনো সময়ের তুলনায়, এমনকি যে কোনো জেলার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এবারে জাতীয় নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো জামাতে ইসলামী ঢাকায় শুধু আসনই পাননি, 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 6টিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আর বাকি 7টি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় অবস্থানে ছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জিততে কিছু প্রক্রিয়াগত ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা সবাই জানে। ঢাকার শিক্ষিত এবং সচেতন মানুষ এখন প্রকাশ্যে জামাত ইসলামীকে সমর্থন দিচ্ছেন। এমন একটি শক্তিশালী অবস্থান থেকে শুধুমাত্র একটি অনিশ্চিত সম্পর্কের খাতিরে এনসিপিকে সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন ছেড়ে দেওয়া কোনোভাবেই সমীচীন হবে। এবার জামাতের একটি বিশেষ রাজনৈতিক চরিত্র নিয়ে আলোচনা করা যাক। জাতীয় নির্বাচনে যে ব্যাপক কারচুপি হচ্ছে সেটা জামাত খুব ভালোভাবে জানে, কিন্তু তারা এ নিয়ে জোরালোভাবে কোনো কথা বলছে না, উল্টো জেনে শুনে হাত গুটিয়ে বসে রয়েছে। কারণ জামাতকে এক ধরনের আবেগঘন চাপ প্রয়োগ করা হচ্ছে। তাদের বিশ্বস্ত সূত্রগুলো বুঝিয়ে দিয়েছে যে নির্বাচন নিয়ে জামাত যদি হইচই করে কিংবা কারচুপি প্রতিরোধ করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। আর জামাতে ইসলামী সুবোধ শিশুর মতো এই আবেগঘন চাপ মেনে নিয়েছে। আর জামাতে ইসলামী এই সহনশীলতা এবং সদিচ্ছার সুযোগ এখন নিচ্ছে তাদের জোটে জেতা জোট সঙ্গী এনসিপি। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, আর ঠিক এই সময় এনসিপি জামাতকে চাপ প্রয়োগ করা শুরু করেছে।
রাজনীতিতে কেউ কেউ বিনা স্বার্থে জায়গা ছেড়ে দেয় না। এনসিপিকে বুঝতে হবে যে তারা যাদের ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, সেই ঘাড় সরিয়ে নিলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। জামাতের কি উচিত এনসিপিকে সিটি কর্পোরেশনগুলোর আসন ছেড়ে দেওয়া, উপজেলা পৌরসভাগুলো কি ছাড় দেওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ।